আলহামদুলিল্লাহ 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 এমন ঘোষণা শুনতেই তো ভালো লাগে। লক্ষ্য থাকতে হবে, টার্গেট থাকতে হবে, পরিশ্রম করতে হবে, তখনই ফসল ঘরে উঠবে। প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিএনপি, কিন্তু খুশি জামাত শিবির। প্রার্থী তালিকা বিএনপি, কিন্তু ফেসবুকে আলহামদুলিল্লাহ লিখছে জামাত প্রার্থী। এর মানে বিএনপির প্রার্থী তালিকা দেখে জামাত শিবির খুশি এবং সহজ বিজয় দেখছে। $5 দিবে এরকম একটা চুক্তি কি হইতে যাচ্ছে, এরকম কথাবার্তাও কিন্তু তাদের মিডিয়ার সামনে আইসা তারা নির্লজ্জের মতো বলতে থাকে। আমাদের স্বাধীন দেশে কে আসবে না আসবে এইটা নিয়েও তাদের চিন্তা ভাবনা। কারণ ওই যে একটা অঙ্গরাজ্য বানাইতে চাইছিল তাদের মুখ্যমন্ত্রী শেখ হাসিনা, এখন তাদের কাছে ওরা ধরিয়া নিছে বাংলাদেশ তাদের একটা অঙ্গরাজ্য, আর তাদের মুখ্যমন্ত্রী শেখ হাসিনা এবং 41 সাল পর্যন্ত একটা প্ল্যান প্রোগ্রাম বানায় ফেলেছিল। 41 সালের পরে এই দেশ তারা ভাই পেটের মধ্যে ঢুকায় নিত। একটা অসাধারণ এবং অন্য লেভেলের একটা জিনিস, এটা আপনি কল্পনাই করতে পারতেছেন না যে একটা দেশের 17 বছর পরে একটা সরকার যাওয়ার পরে ভারতের মতো দেশ এতটা প্রপাগান্ডা বাংলাদেশকে নিয়ে, এতটা প্রপাগান্ডা, এমন প্রপাগান্ডা পৃথিবীতে কোথাও পাবেন না আপনি। একটা দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর বেশি দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও। প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিএনপি, কিন্তু খুশি জামাত শিবির। প্রার্থী তালিকা বিএনপি, কিন্তু ফেসবুকে আলহামদুলিল্লাহ লিখছে জামাত প্রার্থী। এর মানে বিএনপির প্রার্থী তালিকা দেখে জামাত শিবির খুশি এবং সহজ বিজয় দেখছে। যে দুর্বল প্রার্থী দেওয়া হয়েছে, যে বিতর্কিত প্রার্থী দেওয়া হয়েছে, যে অতীতের ব্যর্থ এবং পরাজিত প্রার্থী দেওয়া হয়েছে, যুগের সাথে খাপ খাওয়ানোর জেনজি ভোটারদের, নারী ভোটারদের আকর্ষণ করার মতো কোনো প্রার্থী বিএনপি দিতে পারেনি। সেই পুরনো দিনের বস্তা পচা ফজু পাগলা টাইপের প্রার্থী দেওয়া হয়েছে, যারা ব্যাপকভাবে ধরা খাবে, আম সালা সব যাবে। সেগুলো দেখে জামাত হাসছে এবং জামাত মনে করছে যে তাদের বিজয়টা তুলনামূলকভাবে সহজ হবে। বিএনপি যদি শক্তিশালী প্রার্থী দিতে পারতো, যেমন সানজিদা তুলির মতো প্রার্থী দিতে পারতো, এরকম যদি কিছু বিষয় থাকতো, তাহলে জামাতের জন্য একটা উদ্বেগের বিষয় হতো। কিন্তু প্রার্থী হচ্ছে ফজু পাগলা, যাকে মানুষ জুতা পিটা করে, যাকে রাস্তাঘাটে দেখলে মানুষ জুতা খুলে মারতে চায়, এ হচ্ছে বিএনপির প্রার্থী। এরা নির্বাচন করে নাকি জিতবে। প্রার্থী অসুস্থ খালেদা জিয়া, এরা নাকি প্রার্থী? এটা কোনো কথা? প্রার্থীকে তো মিনিমাম সুস্থ হতে হবে, তাকে জানতে হবে যে আমি অমুক জায়গার প্রার্থী। মানে কি মনে করছেন? তো দর্শক, দুইটা খবর দৃষ্টিগোচর হয়েছে। একটা হচ্ছে বিএনপি প্রার্থীর নাম দেখে খুশি হলেন জামাত প্রার্থীরা। কুমিল্লা কেন্দ্রিক নিউজ। শুধু কুমিল্লা না, সারা বাংলাদেশেই খুশি। বেশিরভাগ জায়গায় জামাতের যিনি প্রার্থী, বিশেষ করে আমি দেখেছি যারা একটু ফেসবুকে সরব, তারা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানিয়েছেন এবং তারা ওয়ার্ম ওয়েলকাম জানাচ্ছেন এবং লড়াইয়ের বার্তা দিচ্ছেন। আবার বিএনপির হেভিওয়েট প্রার্থী যারা সত্যিকার অর্থেই প্রতিদ্বন্দ্বিতা করবে কিংবা জিতেও যেতে পারে, কারণ বিএনপির অনেকেই তো জিতবে, সেকেন্ড হলেও তো অনেকে জিতবে, তা তাদেরকেও জামাত প্রার্থী ওয়েলকাম করছে। যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রার্থী, যে আসনে প্রার্থী, ওই আসনে জামাতের প্রার্থী দেলোয়ার, শিবিরের সাবেক সভাপতি, মজলুম সভাপতি, এবং বাংলাদেশের ইতিহাসে রাজনীতিবিদদের মধ্যে যত রাজনীতিবিদ জীবিত আছে তাদের সবার মধ্যে সবচেয়ে মজলুম দেলোয়ার। এই জনাব দেলোয়ার হোসেন, তিনি মির্জা ফখরুলকে কেন্দ্র করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এবং এটা গণমাধ্যমে রিপোর্ট হয়েছে, ভাইরাল হয়েছে, যে জিতলেও অভিভাবক হিসাবে তাকে মানবো, অতীতে তার পক্ষে কাজ করেছে, আর আমি হারলেও তাকে সহযোগিতা করব। তো দর্শক, ওভারঅল রিয়াকশন দেখেই বোঝা যায় যে জামাত খুশি। জামাত চেয়েছে এরকম দুর্বল বিতর্কিত প্রার্থী হোক। তার আগে কি ঘটেছে, কি আসছে সেদিকে তার আগে বলে নি, বিএনপির যারা প্রার্থী হয়েছে আজকে তারা খুশি, কিন্তু নিকট ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে তাদের জন্য এটা বিষাদের কারণ হবে। তারা কান্না করবে যে কেন যে প্রার্থী হলাম। বাংলাদেশে একটা সময় আসবে, চাঁদাবাজি, অপরাধ, অপরাজনীতি হাত বাড়ায় না, মুখ ফিরায় নাই, দামি জিনিসটা ছুঁয়েও দেখে না। কথাটা এই জন্য বললাম, দেখেন বড় দল মনে করতো, অনেক বড় দল, কে? বিএনপির কথা বলছি না, আওয়ামী লীগের কথা, শেখ হাসিনার কথা। নিজেকে এত বড় মনে করতো, এত দামি মনে করতো যে দামি লোকেরাই তার পাশে থাকতো। তার আশেপাশে দেখবেন সবসময় বিজনেসম্যানরা ছিল, ব্যবসায়ীরা। যাওয়ার 4 দিন না 5 দিন আগে একটা মিটিং করছিল না, সমস্ত ব্যবসায়ীরা চলে আসছিল, কোনো গরিব লোক এখানে ছিল? সব ব্যবসায়ীরা, টাকাওয়ালা লোকরা। এমনও কথা বলছে যে আপনার সাথে আসি আবা, আপনি যতদিন আছেন আপনার সঙ্গে থাকবো এবং মৃত্যু পর্যন্ত আপনার সঙ্গে আসি। আপনি ক্ষমতায় থাকেন আর না থাকেন, আপনাকে ছাড়তেছি না, আপনার সঙ্গেই আসি। দেখেন ওই দামি লোকগুলা কিন্তু এখন সঙ্গে নাই, আবা চলে গেছে। আবা কেন চলে গেছে?
ওই যে গরিবরা মুখ ফিরাই নিছে। দেখেন এই যে কথা দিল ব্যবসায়ীরা ধনীরা, সে কথা কি ওনারা রাখছে? রাখে নাই, রাখতে পারে নাই। কেন? গরিবরা মুখ ফিরাই নিছিল। তো হ্যাঁ, এই যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে না ভাই, এখানে আপনি যদি ওই ভিডিওগুলা খুঁজা খুঁজা বাইর করেন, এর মধ্যে ভাই 90% গরিব মানুষ, বঞ্চিত মানুষ, ওরাই ছিল। এই গরিবরাই মুখ ফিরাই নিছে বইলা আপা গদিতে থাকতে পারে নাই, দিল্লিতে চলে গেছে। কারণ উনি দিল্লিরই মুখ্যমন্ত্রী ছিলেন এই বাংলাদেশে, আর বাংলাদেশটা ছিল ভারতেরই একটা অঙ্গরাজ্য। এখানে কি হবে না হবে সবকিছু নজরদারি তারা করতো। দেখেন আমাদের এখানে যদি পাকিস্তান থেকে পাকিস্তানের সেনা প্রধান আসে, উনাদের জ্বালা শুরু হয়ে যায়। জ্বালা রে জ্বালা, আহারে মহা জ্বালা। ওনাদের মধ্যে অনেক চিন্তা ভাবনা, ওনাদের মিডিয়া ঝাঁপায় পড়ে পাকিস্তানের সেনাবাহিনী কেন বাংলাদেশে আসবে, তার মানে কি বাংলাদেশ পাকিস্তানের সাথে কোনো সামরিক চুক্তি করতে যাচ্ছে, কোনো প্রতিরক্ষা চুক্তি করতে যাচ্ছে, এরকম আলোচনা ওনাদের মিডিয়ার সামনে চলে আসে। আসার পিছনে কারণ কি জানেন? পাকিস্তান সৌদি আরবের সাথে সামরিক চুক্তি করা আছে, পাকিস্তানের সাথে সৌদি আরবের প্রতিরক্ষা চুক্তি আছে। এর অর্থ কি জানেন? পাকিস্তানে যদি কেউ আক্রমণ করে, সৌদি আরব তাকে পুরো সমর্থন করবে, হেল্প করবে। আবার সৌদি আরবে যদি কেউ আক্রমণ করে, পাকিস্তান তাকে সাহায্য করবে, পাকিস্তান তার পাশে দাঁড়াবে। এরকম একটা চুক্তি আছে। এরকম একটা চুক্তি যদি আবার বাংলাদেশের সাথে হয়ে যায় পাকিস্তানের, তাহলে তো ভাই 12টা বাজা যাবে। হ্যাঁ ভাই, 12টা বাজা যাবে। আমাদের বাংলাদেশের 3 দিকে হচ্ছে ভারত, আর পাকিস্তানের পুরো একটা দিক ভারত। এখন চিন্তা করেন, পাকিস্তানের সাথে যদি ওদিকে কোনো গন্ডগোল হয় ভারতের সঙ্গে, বাংলাদেশ আবার এদিক দিয়ে চাপ দিবে ওই 7 সিস্টারে। আবার ভারত যদি বাংলাদেশকে কোনো চাপ দেয়, সামরিক চাপ, পাকিস্তান আবার তার ওই সাইডে, ভারতের ওই সাইডে পাঞ্জাব সহকারে পুরো ওই বেলটা কাশ্মীর সহকারে একটা বাস ডলা দিবে। এরকম একটা চুক্তি কি হইতে যাচ্ছে? এরকম কথাবার্তাও কিন্তু তাদের মিডিয়ার সামনে আইসা তারা নির্লজ্জের মতো বলতে থাকে। আমাদের স্বাধীন দেশে কে আসবে না আসবে এইটা নিয়েও তাদের চিন্তা ভাবনা। কারণ ওই যে একটা অঙ্গরাজ্য বানাইতে চাইছিল তাদের মুখ্যমন্ত্রী শেখ হাসিনা, এখন তাদের কাছে ওরা ধইরা নিছে বাংলাদেশ তাদের একটা অঙ্গরাজ্য, আর তাদের মুখ্যমন্ত্রী শেখ হাসিনা। এবং 41 সাল পর্যন্ত একটা প্ল্যান প্রোগ্রাম বানায় ফেলেছিল। 41 সালের পরে এই দেশ তারা ভাই পেটের মধ্যে ঢুকায় নিত, এরকম পরিকল্পনায় চলে গেছিল। ওই অভ্যাস থেকে আর বাইরে আসতে পারতেছে না। এতগুলা কথা কেন বললাম? জাকির নায়েক সাহেব আসবে আমাদের দেশে, এই নভেম্বর মাসেই আসবে। আর তার জন্যই তাদের গায়ের মধ্যে জ্বালা ধরছে, জ্বালা। ওদের পররাষ্ট্রমন্ত্রী আমাদের দেশকে জানাইছে যে জাকির নায়েক হচ্ছে একজন ক্রিমিনাল, উনি আসামি। 2016 সালে আমাদের দেশ থেকে মানে ভারত থেকে মানি লন্ডারিং কইরা এবং অনেক ক্রাইম কইরা পালায় চলে গেছে মালয়েশিয়া। সে যদি বাংলাদেশে আসে, এটা ভারতের জন্য হুমকি। বাংলাদেশের উচিত হবে তাকে অ্যারেস্ট কইরা ভারতের হাতে তুলে দেওয়া। চিন্তা করছেন কত দূর চিন্তা ভাবনা তাদের? আমাদের দেশ থেকে জানাইছে কিভাবে জানেন? আমাদের পররাষ্ট্রমন্ত্রী জানাইছে, হ্যাঁ কথা ঠিক আছে, কোন দেশেরই উচিত না কোন ক্রিমিনালকে জায়গা দেওয়া, অপরাধীকে জায়গা দেওয়া। বইলা মুস্কি হাইসা বিদায় দিছে, আর কোনো ব্যাখ্যা দেয় নাই। জাকির নায়েক আসবে কি আসবে না কোন রকম ব্যাখ্যা দেয় নাই। মানে এইটুকু বুঝাই দিছে যে কোনো অপরাধীকে কোনো জায়গা দেওয়া উচিত না কোনো দেশের। মানে তোমরা যে শেখ হাসিনাকে জায়গা দিছো ওই কথাটা মনে করাই দিছে। কিন্তু এই কথার অর্থ এইটা না। অনেকে আবার এইটা মনে করতেছে তার মানে কি জাকির নায়েককে আসতে দিবে না, তার মানে কি আমাদের উপদেষ্টা মহলে, তার অর্থ আমাদের উপদেষ্টার ভিতরে ভারতের দালাল আছে। নিশ্চয়ই ভারতের দালাল আছে। না ভাই, এরকম ভাবার কোনো কারণ নাই। ডক্টর ইউনূস স্যার মজার মানুষ, সত্যি মজার মানুষ। কিভাবে মজা নিতে হয় উনি জানে। আসলে না আরো অনেক জ্বালাইতে পারতো ভারতকে। ভারতের চোখে চোখ রেখা কথা বলছে না, ভারতের এতদিনের 12টা বাজায় দিতে পারতো। পারতেছে না কেন জানেন? নিজের দেশের মধ্যে ওই যে ইটিং সিটিং মিটিং চলতেছে গত 1.5 বছর যাবত, এদের নিয়েই ব্যস্ত। ভারতকে জ্বালাইবার সুযোগ পাইতেছে না। বহুদিন পর সেই সুযোগটা চলে আসছে। কি যে জ্বালাটা জ্বলবে দেখবেন, পুরো ভারতের মিডিয়া ঝাঁপায় পড়বে জাকির নায়েক সাহেব যখন এখানে আসবে। আমি তো মনে করি জাকির নায়েক সাহেবকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া উচিত, বাংলাদেশের নাগরিক করে নেওয়া উচিত মিস্টার জাকির নায়েককে। মনে আছে আপনাদের ওই যে মোহাম্মদ আলী ক্লে বক্সার, উনি যখন মুসলমান হয়েছিলেন, খ্রিস্টান থেকে মুসলমান হয়েছিলেন, মুসলমান হওয়ার পর বাংলাদেশে আসার পর বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়েছিল মোহাম্মদ আলী ক্লে বক্সার। উনাকে বাংলাদেশের নাগরিক করা হয়েছিল কোন আমলে জানেন? জিয়াউর রহমানের আমলে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে উনাকে নাগরিক করে নেওয়া হয়েছিল বাংলাদেশে। আমাদের উচিত হবে ডাক্তার জাকির নায়েককে বাংলাদেশের নাগরিক করে নেওয়া, তাহলে ঠিক মতো একদম জায়গা মতো মরিচ দেওয়া যাবে। চিন্তা করছেন কত বড় সাহস? তারা বলতেছে ডাক্তার জাকির নায়েককে তাদের হাতে তুলে দিতে। এর অর্থ কি জানেন? তারা কি বলতে চায় একটু চিন্তা করলেই বাইর করতে পারবেন। তারা বলতে চায় আমরা শেখ হাসিনাকে দিয়ে দিতে রাজি, তোমরা যদি ডাক্তার জাকির নায়েককে দাও। এটাই বোঝা যায়। কারণ কি ওরা তো জানে আমাদের দেশের সবচেয়ে বড় অপরাধী তাদের দেশে, তাহলে তারা কোন মুখে ডাক্তার জাকির নায়েককে চাবে? তার অর্থ কি জানেন? ওরা চাচ্ছে বাংলাদেশ থেকে এরকম কোন প্রস্তাব দেখ যে ঠিক আছে আমরা দিয়ে দেবো ডাক্তার জাকির নায়েককে, তোমরা শেখ হাসিনাকে দাও। আরে ও ভাই, 1000টা শেখ হাসিনাকে দিল তো ডাক্তার জাকির নায়েককে দেওয়া যাবে না, উনার সমানও হইতে পারবে না। 1000টা হাসিনা উনার পায়ের নখেরও যোগ্য না। এটা কেন বুঝেন না? উনি কে আর শেখ হাসিনাকে? আর একজন শেখ হাসিনা বানাবার জন্য বেশি কিছু না, কিছু অংশ আর্মি, কিছু অংশ র্যাব, কিছু অংশ পুলিশ যদি এক করতে পারেন, এরকম শেখ হাসিনার জন্ম দেওয়া যায়। একটা না 100টা। কিন্তু একজন জাকির নায়েককে কি জন্ম দিতে পারবেন ওই পুলিশ র্যাব মিলিটারি দিয়া? না, ওইটা জ্ঞান চর্চা করতে হবে, জ্ঞানের চর্চা। ডাক্তার জাকির নায়েকের এই মাথাটা একটা লাইব্রেরি, ধর্ম নিয়ে, ইসলাম ধর্ম নিয়ে। শুধু ইসলাম কেন, আপনি যে কোনো ধর্ম নিয়ে কথা বলেন না কেন, ডাক্তার জাকির
নায়ককে যে কোনো ধর্ম নিয়ে প্রশ্ন করেন, সঙ্গে সঙ্গে উত্তর দিবে। শুধু উত্তর দেয় না ভাই, কোন পবিত্র গ্রন্থে কি লেখা আছে, কোন পাতায় লেখা আছে, পাতার নম্বর সহকারে কত নম্বর লাইনে লেখা আছে, পৃষ্ঠার উপরে না নিচে সব মুখস্থ বইলা দিতে পারে। আর সেই মানুষটার সাথে অনেকেই শেখ হাসিনা তুলনা করেন, যে শেখ হাসিনাকে দিয়ে দেন, আমরা ডাক্তার জাকির নায়ককে দিয়ে দেবো। দেখেন কোন একটা টাইমে ডাক্তার জাকির নায়ক সাহেব আসতেছে, এটা মাথায় রাখেন। সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এদিকে দেখেন না 8টা ইসলামিক দল এক জায়গায় চলে আসছে। কিছুদিন যাবত আমাদের একটু সন্দেহ হচ্ছিল, হেফাজত ইসলামকে নিয়ে আমাদের অনেক সন্দেহ ছিল, শোনা যাচ্ছিল ওনারা বিএনপির সাথে হাত মিলাবে। কিভাবে বিএনপির সাথে হাত মিলায়? শাপলা চত্বরে ওনারা যেদিন আসছিল, তার সাহসে আসছিল, বিএনপির সাহসে আসছিল। মামুনুল হক সাহেব বলছে না, আমরা শাপলা চত্বরে গেছিলাম আপনাদের সাহসে, আপনারা কথা দিছিলেন, যার জন্য আমরা ওইখান থেকে আর সরি নাই। আমরা ভাবছিলাম সন্ধ্যার মধ্যে আপনারা এসে আমাদের সঙ্গে যোগ দিবেন, কিন্তু আপনারা আসেন নাই। আর সেই রাত্রি নেমে আসে ভয়াবহ হত্যাকাণ্ড। সেই কথা কি ভুলে গেছে হেফাজত ইসলাম? না ভাই, ভুলতে পারে না। 8টা দল আজকে একসাথে আইসা কি ঘোষণা দিছে? দাবি তাদের 5টা, আর 5টা দাবির মধ্যে সবচেয়ে বড় দাবি, যেটা নিয়ে এখন সবচেয়ে বেশি আলোচনা, সেটা কি? গণভোট হবে কিনা। জুলাই সনদপত্রের বাস্তবায়নের আদেশ চায় ওনারা। শুধু আদেশ না, বাস্তবায়নের আদেশ দিতেই হবে, না দিয়া কোনো উপায় নাই। গণভোট দিতেই হবে জাতীয় নির্বাচনের আগে, এই ছাড়া কোনো উপায় নাই। আজকে উপদেষ্টারাও কিন্তু প্রেস ব্রিফিং করছিল, ওনারা প্রেসকে ডাকছে। ওদিক দিয়ে আবার দেখেন গুলশানে বিএনপির মিটিং চলতেছে, প্রেস ওইখানে দৌড়াইতেছে। আবার 8 দল একসাথে হইয়া জামাত ইসলামের সঙ্গে যে প্ল্যাটফর্মে আসছে, ওইখানে প্রেস দৌড়াইতেছে। সমস্ত সাংবাদিক ভাই ব্যস্ত হয়ে গেছে। এই ব্যস্ততার মধ্যে আমাদের উপদেষ্টা আসিফ নজরুল সাহেব কেন ডাকলো এটা বুঝলাম না। উনি ডাইকা শুধু বললো আগামী 1 সপ্তাহের মধ্যে সমস্ত দল যদি একসাথ হইয়া কোনো সিদ্ধান্ত না দেয়, তাহলে সরকারি একটা সিদ্ধান্ত নিবে। কথাটা বুঝেন, কথাটার মধ্যে লজিক আছে। কারণ আপনারা সমস্ত দল মিলা তো আওয়ামী লীগকে সরাইছেন, এক প্ল্যাটফর্মে ছিলেন, একসাথে কাঁধে কাঁধ মিলায়া, হাতে হাত মিলায়া স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ করলেন। তাহলে এখন কেন একসাথ হইয়া একটা সিদ্ধান্ত আসতে পারবেন না? আর যদি আপনারা সিদ্ধান্তে না আসেন, তাহলে আমরা 1 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত দিয়ে দিব। এইটুকুই কথা বলছে। এইটুকু কথা বলার জন্য এই সাংবাদিক ভাইদেরকে কষ্ট দেওয়া উচিত হয় নাই। আপনি স্ট্যাটাস দিয়ে জানাই দিতেন, এটা তো আমরা জানি। যদি কেউ এক জায়গায় না আসতে পারে, সিদ্ধান্তে না আসতে পারে, ডক্টর ইউনূস স্যারই সিদ্ধান্ত দিবে। কারণ 3 বাহিনীর সাথে উনি বসছে না, বসে একটা সিদ্ধান্তে তো চলে আসছে। 1 সপ্তাহের মধ্যে অনেক কিছু ঘটতে যাচ্ছে ভাই, অপেক্ষা করেন। হতাশ হবেন না, কেউ হতাশ হবেন না। আমার বিশ্বাস ওই যে বড় দল, দামি দল, হ্যাঁ দামি ভাবলে কিন্তু ওই যে প্রথম যে গল্পটা বললাম ওইটা মনে রাখেন, গরিব মানুষ কিন্তু মুখ ফিরায় নিবে। তাই দামি বলতে কিছু নাই, সবাই এক প্ল্যাটফর্মে চলে আসেন। জুলাই সনদপত্রের বাস্তবায়নের আদেশটা দিয়ে দেন, আর পিআর সিস্টেম, উচ্চ কক্ষের পিআর সিস্টেমের নির্বাচনটা দিয়ে দেন। ভাই দিতে অসুবিধা কি? সবাই মিলে সংসদে যান না, পিআর সিস্টেম দিলে ভাই এই ছোট বড় দল যা আছে সবাই যাইতে পারবে। এই যে দেখেন আপনারা জোট করতেছেন, কেন জোট করতেছেন? বিভিন্ন দলকে সঙ্গে নিয়েই তো এই সংসদে যাইতে চাইতেছেন। তাহলে পিআর সিস্টেমে যাইলে অসুবিধা কি? এই যে জোট বানায় নিয়ে যাবেন, এটা তো ভাই অনেকটা ওই যে জাতীয় পার্টির মতো, ওই যে জাতীয় পার্টির জিএম কাদের সাহেবের মতো বিরোধী দল জোট বানায় সঙ্গে নিয়ে যাওয়ার কোনো দরকার আছে? কোনো দরকার নাই। যার যার প্রতীক নিয়ে সে নির্বাচন করবে, এবং সে যদি অল্প ভোট পায়, কম ভোট পায়, তার কম সদস্য যাবে এই সংসদে। যার বেশি ভোট, তার দলের লোক বেশি যাবে সংসদে। অসুবিধা কি? সবাইকে নিয়ে এক জায়গায় বসা দেশটা চালাইতে অসুবিধা কি? এই নতুন বাংলাদেশের নতুন নিয়ম মানতে অসুবিধা কি? আগের নিয়ম মাইনা চললে তো ভাই কোনো কিছুই হবে না। ওই আগের সংবিধানে যা যা লেখা আছে ওগুলো মাইনাই তো শেখ হাসিনা স্বৈরাচার হয়েছিল। সংবিধানের বাইরে কি গেছিল? সংবিধান বাইরে যায় নাই। বিএনপি 237টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে একটা চমক তৈরি করেছে, এটা সত্য। তবে এটার পেছনে অনেক রাজনৈতিক কৌশল আছে। বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতির কারণে এটি ঘোষণা করতে হয়েছে। পরিস্থিতিটা যখন নাকি নির্বাচনের বাইরে চলে যাচ্ছিল, যখন জাতীয় নির্বাচন থেকেও গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছিল গণভোট, জুলাই সনদ, তারপরে সরকার যেভাবে রাজনৈতিক দলের কোর্টে ঠেলে দিল পুরো বিষয়টা, যে তোমরা সমঝোতা করো, সমঝোতা করে আসো, যেটা একটা অসম্ভব অনেকটা। কারণ নানা পক্ষের নানা রকম মত পার্থক্য, সেগুলিকে একত্রিত করে 1 সপ্তাহ আলটিমেটাম মধ্যে সবকিছু সমাধান করে সরকারের কাছে যাবে, এমন পরিস্থিতি এই মুহূর্তে হয়তো নেই। এই অবস্থায় আসলে চাপটা পড়লো বিএনপির উপরে, এবং নির্বাচনটা আসলে হবে কি হবে না, নির্বাচনের কি তাহলে পিছিয়ে যাবে, এরকম অবস্থার মধ্যে বিএনপি সরকার ঘোষিত ফেব্রুয়ারির প্রথম ভাগে যে নির্বাচন, ওটাকে ধরেই প্রার্থী তালিকা ঘোষণা করে সারা দেশের মানুষকে নির্বাচনমুখী করা এবং দলকে নির্বাচনে নামার একটা আয়োজন করলো। এর পেছনে কিছু কারণ আছে, কিন্তু এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে বেশ ভালো সংখ্যক, প্রায় 70-80 জনের মতো নতুন মুখ আছে, তরুণ নেতৃত্ব আছে। আবার 237টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করতে যে মাঠ পর্যায়ে কিছু মিশ্র প্রতিক্রিয়াও আছে। অন্তত 7টি জেলায় খুব বিক্ষোভ হয়েছে, তার মধ্যে ব্যাপক হয়েছে চট্টগ্রামে, ব্যাপক বিক্ষোভ হয়েছে মেহেরপুরে, সাতক্ষীরা, চাঁদপুর, ময়মনসিংহ, মাদারীপুর, নাটোর এবং নওগাঁতে। কালকে বিএনপির অত্যন্ত ত্যাগী একজন নেতা ইয়াসিন, যিনি চেয়ারপারসন উপদেষ্টা, তার সমর্থনে বিশাল মশাল মিছিল হয়েছে, এবং এই নেতা বাদ পড়বে এটা কিন্তু কুমিল্লার মানুষ এবং নেতাকর্মীরা প্রত্যাশা করেনি। এবং বলাই হচ্ছিল যদি কোনো কারণে ইয়াসিনকে বাদ দেওয়া হয় আর অন্য একজনকে যদি প্রার্থী করা হয়, তাহলে ওই কুমিল্লার সদরের আসনটা হাতছাড়া হয়ে জামাতের দিকে চলে যাবে। তো সেখানে কিন্তু এই বিতর্কটা আছে। আমি জানি না এটা
মনির হক চৌধুরী এবং ইয়াসিন এবং সাক্কু, এই তিনটা পক্ষের মধ্যে সমঝোতা করে নতুন করে পুনর্বিবেচনা করা হবে কিনা, কারণ এখনো কোনো নির্বাচনের শিডিউল কিন্তু ঘোষণা করা হয়নি। তো এখন এই প্রার্থী তালিকাকেই যে চূড়ান্ত মনে করে যদি কেউ মনে করে যে না এটি ফাইনাল হয়ে গেছে, এটা ভুল হবে। এখন প্রার্থী তালিকা ঘোষণা করে বিএনপি আসলে দেখছে, মাঠের অবস্থাটা পর্যবেক্ষণ করছে, দলের শৃঙ্খলা, দলের সিদ্ধান্তটা কেউ মেনে নিচ্ছে কিনা, মেনে যদি নাও নেয় ভেতরে ভেতরে নেতাকর্মীদের, অধিকাংশ নেতাকর্মীদের প্রতিক্রিয়া কি, তারা হতাশ নাকি ক্ষুব্ধ, এই বিষয়গুলি কালেক্ট করছে। যদি কেউ সত্যি দলের বিরুদ্ধে সেইভাবে রিভোল্ট করে তাহলে তার কপালে খারাপই আছে, সেখানে আপোষ করবে না। কিন্তু এমন না যে নেতাকর্মীদের হতাশা, ক্ষোভ এগুলিকে মূল্যায়ন করবে না, তা না, এটা হবেই। কিন্তু তার একটা মাত্রা আশা করে যে দল এখন যে চ্যালেঞ্জের মুখে আছে, দলের নেতাকর্মীরা যাতে শান্তভাবে তাদের ভিন্ন মতটা প্রকাশ করে, একেবারেই মতামত কোনো কেউ নিশ্চুপ হয়ে থাকবে তা না। হ্যাঁ, অনেকে সাংগঠনিক শাস্তির ভয় নিশ্চুপ আছে। তুলনামূলকভাবে এত বড় রাজনৈতিক দলের এরকম প্রার্থী তালিকা ঘোষণা করা, যেখানে মনে করা হচ্ছে সম্ভাব্য মানে বিএনপি সরকার, সেরকম জায়গায় প্রতিক্রিয়া। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।